কেমন আছেন আপনারা? আশা করি ভালো। ফ্লোরেস এফএম বাংলার আরও একটি নতুন অডিও বুক নিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান। আজ শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বরদা সিরিজের গল্প মরণদোল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। গল্প বোঝার সুবিধার্থে ভাষাও কিছুটা সহজ করে নেওয়া হয়েছে। তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক। পয়লা মাঘ ১৩৪০ সন্ধ্যা। মুঙ্গের শহর বলে যেটা এতদিন পরিচিত ছিল তারই এক প্রান্তে আমাদের ক্লাবের ভাঙ্গাচোরা বিধ্বস্ত ঘরের বাইরে আমরা কয়েকজন ক্লাবের সদস্য বসেছিলাম। সবারই মাথা থেকে পা পর্যন্ত ধুলো আর সুরকিতে ঢাকা, কারো পায়ে জুতো নেই। বড়দার গায়ে শুধু একটা গেঞ্জি, বাহুর একটা জায়গা কেটে গিয়ে ধুলো আর রক্তে মাখামাখি হয়ে শুকিয়ে গেছে। সে মাঝে মাঝে হি হি করে কেঁপে উঠছিল। বেলা 2:12 সময় ভূমিকম্প হয়ে গেছে, কিন্তু আকাশ এখনও লালচে ধুলোয় ঢাকা। নিচে উই ঢিবির উপর উইয়ের মতো অসংখ্য লোক ইটের স্তূপের উপর ঘুরে বেড়াচ্ছে, প্রিয়জনের নাম ধরে ডাকছে, উচ্চস্বরে চিৎকার করে কাঁদছে। আমরা ক্লান্ত অবসন্ন দেহে বসে হাঁপাচ্ছিলাম। অভিশপ্ত শ্মশান হয়ে যাওয়া শহরের উপর অদৃশ্যভাবে শীত রাত্রির অন্ধকার নেমে আসছিল। সবাই নিজের চিন্তায় ডুবেছিল, তাই মাঝে মাঝে যে দু একটা কথা হচ্ছিল তাও ছেঁড়া ছেঁড়া ও অসংলগ্ন। শচীন হঠাৎ বলে উঠল, একটা কোদাল পেলে হয়তো দাশুকে বাঁচাতে পারতাম। ইটার সুরকির তলা থেকে তার কাতরানি শুনতে পাচ্ছিলাম, কিন্তু শুধু হাতে 50 টন ইট সুরকি সরানো। দীর্ঘশ্বাস ফেলে শচীন চুপ করল। শুধু হাত দিয়ে যে সে 50 টন ইট সুরকি সরানোর চেষ্টা করছিল তার রক্ত মাখা ক্ষত বিক্ষত আঙ্গুলগুলোই তার প্রমাণ। বড়দা দাঁত কিড়মিড় করে কোনো মতে তাকে থামিয়ে বলল, আজ টেম্পারেচার কত বলতে পারো? ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি? অমূল্য এতক্ষণ ক্লাব ঘরের ভাঙা বর্গা, জানালার কাঠ ইত্যাদি জোগাড় করে আগুন জ্বালাতে ব্যস্ত ছিল। এখন বলল, এসো ঘিরে বসো, আজ রাত কাটানোর ব্যবস্থা কি? সবাই আগুন ঘিরে বসলাম। বড়দা বলল, আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে, সেখানেরই সবাই মিলে গুতোগুতি করে থাকা যাবে। অমূল্য জিজ্ঞেস করল, আর খাওয়া? বড়দা মাটির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ঘাস, আজ আর বিচালিও পাবি না। অমূল্য হেসে বড়দার পিঠ চাপড়ে বলল, কিচ্ছু আসে যায় না, গোয়ালেই যখন থাকতে হবে তখন ঘাসে আপত্তি করলে চলবে কেন? নন্দর একটা পা ভেঙে গিয়েছিল। সে কোট প্যান্টলুন পরে চিত হয়ে ঘাসের উপর শুয়ে সিগারেট টানছিল। মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা, একটা পা প্যান্টলুনের উপর লাঠি দিয়ে সোজা করে বাঁধা ছিল। আমরা তাকে কোলে করে এনে আগুনের পাশে শুইয়ে দিলাম। নন্দর মাথার আঘাত খুব গুরুতর নয়, কিন্তু সে কেমন যেন ঝিমিয়ে পড়ছিল। নিজের মনেই সিগারেট টানতে টানতে বিড়বিড় করে বলল, দোতলার অফিস রুমে টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট ফুঁকছিলাম। প্রথম আধ মিনিট বুঝতেই পারিনি যে ভূমিকম্প হচ্ছে। গন্ধের শিশিটা টেবিলের ওপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল তখন বুঝলাম। ঘর থেকে বেরিয়ে পালাতে যাব, খিলান থেকে 11 ইঞ্চি একটা অংশ মাথায় খসে পড়ল। মুখ থুবড়ে পড়ে গেলাম সেখানেই। তারপর পায়ের উপর পড়ল একটা বিম। হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলাম। সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই পুরো বাড়িটাই মাথার উপর ভেঙে পড়ল। অমূল্য বলল, নন্দ, তুই পেল্লাদ মার্ক ছেলে, এতেও যখন মরিসনি তখন আর তোর ভাবনা নেই। নন্দ নিজের মনে বলতে থাকলো, জ্ঞান যখন হলো দেখলাম নাকের ফুটো সুরকিতে বন্ধ হয়ে গেছে। হাঁ করে শ্বাস নিচ্ছি। সর্বাঙ্গের উপর অসহ্য চাপ, মনে হচ্ছে ইট পাথরের চাপে পাঁজরগুলো এখনই প্যাকাটির মতো মটমট করে ভেঙে যাবে। চোখ খুলে তাকানোর উপায় ছিল না। ধুলোয় চোখ বন্ধ, কিন্তু কান দুটো খোলা ছিল। অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার বা পাশে অফিসের দপ্তরি হায়দার মিয়া পানি লাও, শরবত লাও, হালুয়া লাও বলে নানা রকম ফরমাশ করছিল। বোধহয় তার মাথায় চোট লেগেছিল।
ডান দিক থেকে একজনের কাশির আওয়াজ আসছিল, কেউ রক্ত বমি করছিল। ক্রমে দুই দিকের শব্দই থেমে গেল। আমার শরীরের উপর চাপ যেন আরও বেড়ে উঠতে লাগলো, কান ভো ভো করতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। তোরা কখন আমাকে বার করলি? পৃথিবী দক্ষিণ হাতের বুড়ো আঙ্গুল মুখে পড়ে চুষছিল। সে ডাক্তার। আঙ্গুল বের করে বলল, 4:30 সময় উপুর হয়ে পড়েছিলি। ভাগ্যে একটা বিম কোনাকুনিভাবে তোর উপর পড়েছিল, নইলে। আমার দিকে ফিরে মৃদু কণ্ঠে বলল, হাসপাতালের অবস্থা কীরকম কিছু জানো? নন্দর জন্য অন্তত একটা স্প্লিন্ট আর কিছু টিংচার আয়োডিন চাই। মাথার জখমটা বিশেষ কিছু নয়, কিন্তু পায়ে কম্পাউন্ড ফ্র্যাকচার অফ দ্য টিবিয়া, যদি গ্যাংগ্রিন সেট ইন করে। প্রমোদ বলল, উপায় নেই, হাসপাতাল দেখে এসেছি, ধুলো হয়ে উড়ে গেছে। কিছুক্ষণ আমরা সবাই চুপ করে রইলাম। আমাদের অঙ্গার গর্ভধ্বনি লালচে হয়ে জ্বলতে লাগলো। সেদিকে তাকিয়ে শচীন বলে উঠল, 2.5 মিনিটের মধ্যে 7 শতাব্দীর কীর্তি একটা শহর তাসের বাড়ির মতো ধূলিসাৎ হয়ে গেল। হু, কি ভীষণ শক্তি! আমার বিশ্বাস জার্মান হাউটজার দিয়ে 12 ঘন্টা বোমবার্ড করলেও এমনটা হতে পারতো না। কত লোক মরেছে কেউ আন্দাজ করতে পারো? অমূল্য বলল, 6-7 হাজারের কম নয়। প্রমথ মাথা নাড়ল। আমি সমস্ত শহর ঘুরে দেখে এসেছি, মোট 10-12 হাজার লোক ঘুরে বেড়াচ্ছে। বাকি লোক গেল কোথায়? নন্দ জিজ্ঞেস করল, বাঙালি কজন মরেছে? তখনও সম্পূর্ণ খবর জানা যায়নি। যত দূর জানা গিয়েছিল নন্দকে বললাম। শুনে নন্দ জিজ্ঞেস করল, তোদের বাড়ির সবাই বেঁচে আছে? কেউ যায়নি? ভাগ্যক্রমে আমাদের কয়েকজনের আত্মীয় পরিজন বেঁচে ছিল। ঘরবাড়ির অবশ্য কারো কোনো চিহ্ন ছিল না, কিন্তু সবাই যে প্রাণে বেঁচে গেছে এই সৌভাগ্যের আনন্দে সর্বস্ব হারানোর দুঃখও হালকা হয়ে গিয়েছিল। রাজেন সেই কথাই বলল, বাড়িঘর গেছে যাক গে, বেঁচে থাকলে আবার হবে। কি বলিস? কিন্তু ভেবে দেখি, যদি মনির মতো অবস্থা হতো। আমরা মনে মনে শিউরে উঠলাম। মনির স্ত্রী, পুত্র, মা, ছোট ভাই, অর্থাৎ পৃথিবীতে নিজের বলতে যে কজন ছিল সবাই চাপা পড়েছিল। কেবল সে একা বেঁচে ছিল। অনেকক্ষণ কোনো কথা হলো না। তারপর চুনি মৃদু কণ্ঠে হাসতে লাগলো। মনির দুর্ভাগ্যের কথা ভেবে হাসছে না তা বুঝলাম। এতগুলো ভয়ঙ্কর ঘটনা এত অল্প সময়ের মধ্যে চোখের সামনে ঘটে গিয়েছিল যে মন একটা ঘটনাকে ধরে বেশিক্ষণ স্থির থাকতে পারছিল না। আলোর ধাঁধায় দিগ্ভ্রান্ত চামচিকার মতো এ দেয়াল থেকে সে দেয়ালে আছড়ে পড়ে ফিরছিল। আলোচনার ধারাও তাই বিচিত্র রকমের স্বৈরাচারী হয়ে উঠেছিল। চুনি বলল, অমূল্য আজ এক কুকুরের প্রাণ রক্ষা করেছে। অমূল্য যে কুকুরগত প্রাণ এটা আমরা সবাই জানতাম, তাই ব্যাপারটা জানার জন্য উৎসুক হয়ে উঠলাম। চুনি বলল, সবেমাত্র ভূমিকম্প থেমেছে। আমি ছুটে গিয়েছিলাম স্কুলের দিকে, ছেলেটার কি হলো দেখার জন্যে। বড় বাজারের চৌমাথার উপর এসে দেখি অমূল্য একটা প্রকাণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে। কিন্তু বিম নড়বে কেন? একে তো সেটা নিজেই 20 মণ ভারী, তার উপর আবার 50 টন ডেব্রিস পড়ে আছে তার ঘাড়ে। আমাকে দেখে অমূল্য উন্মাদের মতো হাত নেড়ে ডাকল। তার মুখের ভাব দেখে মনে হলো হয়তো একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে। নিজের ছেলের সন্ধান ছেড়ে ছুটে এলাম। গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পেছন ফিরে বসে আছে আর তার স্বরে চেঁচাচ্ছে। জিজ্ঞেস করলাম, এ কি? অমূল্য কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই, ওর লেজ চেপে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না। কী রকম রাগ হয় বলো তো? রেগে চলে যাচ্ছিলাম, অমূল্য হাত চেপে ধরল। কি করি, ভয়ও হলো। পরের সন্তানকে বিপদে ফেলে নিজের সন্তান খুঁজতে যাচ্ছি, হয়তো ভগবান দাগা দিলেন। দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি শুরু করলাম, কিন্তু বৃথা চেষ্টা। বিম এক চুলো নড়ল না। অমূল্য কাঁদতে কাঁদতে বলল, কি করি ভাই? তখন আমার মাথায় এক বুদ্ধি এলো। জিজ্ঞেস করলাম, ছুরি আছে? অমূল্য পকেট থেকে ছুরি বের করলো। আমি বললাম, আর দেরি নয়, ওর লেজ কেটে ফেলো।
অমূল্য বুঝল এছাড়া আর উপায় নেই। বিরক্তি না করে লেজ কেটে ফেলল। কুকুরটা ছাড়া পেয়ে মারল এক দৌড়। একবার পেছনে ফিরে তাকালোও না, অমূল্যকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই তো কুকুরের কৃতজ্ঞতা। অমূল্য গল্পের মধ্যে দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এখন লজ্জিত মুখে বলল, চুনিটা ভারী মিথ্যেবাদী। আমি কেঁদেছিলাম? কাঁদিসনি? শচীন বলল, লেজ কাটার কথা মনে পড়ল। আমি একটি পতিতা নারীকে উদ্ধার করেছি, তবে সম্পূর্ণ নয়। কীরকম? বাজারের ওই অঞ্চলে একটি বাড়িও খাড়া নেই, দেখেছ বোধহয়, কেবল ইটের পাহাড়। তারই ওপর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলাম একটা পা গোছ পর্যন্ত বেরিয়ে আছে। চুটকি পড়া এক স্ত্রীর পা। হাঁকাহাঁকি করে 2-4 জন লোক জড়ো করলাম, তারপর সবাই মিলে ইট কাঠ সরাতে লাগলাম। মনে হলো পা যখন বেরিয়ে আছে তখন হয়তো মরেনি। অনেক কষ্টে ধরটা বের করা গেল। ধরটা বেশ অক্ষত। তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিচ্ছু নেই, মাথাটা সাফ ছিঁড়ে বেরিয়ে গেছে। হাত 10 দূরে মাথাটা পাওয়া গেল। কিয়ৎক্ষণ চুপ করে থাকলো শচীন, তারপর আবার বলল, আজ যেসব দৃশ্য দেখেছি কখনো ভুলতে পারবো বলে মনে হয় না। গণেশ লালকে চেনো? বিহারি উকিল। সে কোর্টে ছিল। পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখলো তার স্ত্রী বাড়ির সামনে রাস্তার উপর মরে পড়ে আছে। গণেশ এখনও তার স্ত্রীর মৃতদেহ কোলে করে রাস্তার উপর বসে আছে। একটু থেমে বলল, কি ভাগ্য দেখো, মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু রাস্তায় নামতেই আরেকজনের বাড়ি তার মাথার উপর ভেঙে পড়ল। নিজের বাড়ি থেকে না বেরোলে হয়তো মরতো না। বড়দা বলল, ওটা তোমার ভুল। মৃত্যু তাকে ডাক দিয়েছিল, যেখানেই থাকুক তাকে যেতেই হতো। চুনি বলল, আমি তো 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। ডেপুটির কোর্টে একটা কেস শুরু করেছিলাম, হঠাৎ হাকিমটা এক লাফ মেরে আমার ঘাড়ের উপর পড়ল। দুজনে জাপটাজাপটি করে নাচতে নাচতে ঘর থেকে যেই বেরিয়েছি অমনি ঘরের ছাদ ধসে পড়ল। বড়দা বলল, পরমায়ু থাকতে কেউ মরতে পারে না, এই হচ্ছে চরম সত্য, নইলে আমি বেঁচে আছি কি করে? অমূল্য বলল, খুব খাঁটি কথা। তুমি বেঁচে আছো কি করে সেটা আমরা সবাই জানতে চাই। তুমি তো দোতলার ঘরে খিল দিয়ে গৃহিণী সমবিভারে দিবানিদ্রা নিচ্ছিলে, তুমি বাঁচলে কি করে বলো তো শুনি? বড়দা বলল, সে কথা তো বললে তোমরা সবাই আমাকে অবিশ্বাস করবে। একে তো আমার একটা বদনাম আছে। অমূল্য বলল, তোর গল্প যতই আষাঢ়ে হোক আজ আমরা শুনবো। আজকের দিনে যদি তুই মিথ্যে কথা বানিয়ে বলতে পারিস তাহলে বুঝবো তোর মতো পাপী নরকে নেই। বড়দা বলল, আরে ভাই, আমি কোনো গল্প মিথ্যে বলি না, হয়তো একটু আধটু রং চড়িয়ে বলি, কিন্তু আজ আর তাও নয়, নির্জলা সত্যি কথা বলবো, ভগবান সাক্ষী। তারপর বড়দা বলতে আরম্ভ করলো, অমূল্য ঠিক ধরেছেন, দিবানিদ্রায় নিচ্ছিলাম। গিন্নিও পাশের শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গিন্নির ধাক্কায় ঘুম ভেঙে গেল। দেখি খাটখানা ঘরময় পিছলে বেড়াচ্ছে, ঘরটা দুলছে, ঠিক যেন কেউ 2 হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে। আর 1000 জাতা একসঙ্গে ঘোরালে যেরকম শব্দ হয় ঠিক তেমনই একটা শব্দ মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি খুব সাহসী লোক নই, অন্তত মৃত্যুকে ভয় করি না এমন কথা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আশ্চর্য, আমার একটুও ভয় হলো না, বুদ্ধিও ঘোলাটে হয়ে গেল না। বোধহয় বিপদটা হঠাৎ এসে পড়েছিল বলেই ভয়ের জিনিসটা মনের মধ্যে ঢোকার সময় পাইনি। বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল, আজ জীবন মরণের সমস্যা, হয় এপারের নয় ওপারের। আজ তোমাদের কাছে বলতে লজ্জা নেই, বিপদের গুরুত্ব বুঝতে পারার সঙ্গে সঙ্গেই একটা কথা মনে মনে ঠিক করে নিয়েছিলাম, মরি তো একসঙ্গেই মরব, কেউ কাউকে ছেড়ে দেব না। গিন্নিও আমার বা হাতটা এমনভাবে চেপে ধরেছিলেন যে ইহ জন্মে সে হাত ছাড়ানো সম্ভব ছিল না। দুজনে একসঙ্গে খাট থেকে নামলাম। তখন ছাদ থেকে টাইল ভেঙে পড়ছে, মেঝে এত দুলছে যে দাঁড়িয়ে থাকাটা কঠিন। একটা আলমারি ঠিক পায়ের কাছে উপুর হয়ে পড়ে চুরমার হয়ে গেল। দরজা খুলে ঘর থেকে বের হলাম। দোতলায় আর যারা ছিল তারা ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গেই নিচে নেমে গিয়েছিল। আমরা যে ঘুমোচ্ছি তা তারা জানতো না, সুতরাং দোতলায় শুধু আমরা দুজনেই রয়ে গিয়েছিলাম। বুদ্ধিটা পরিষ্কার ছিল আগেই বলেছি,
তাই কি করতে হবে সে বিষয়ে সন্দেহ ছিল না। ঘর থেকে বের হয়ে ঠিক বাঁ হাতে নিচে নামার সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমে কোনোভাবে একবার খোলা জায়গায় পৌঁছতে পারলেই নিরাপদ। আমরা সিঁড়ি দিয়ে নামতে গেলাম, এক ধাপ নেমেওছিলাম, এমন সময় মনে হলো কে যেন পেছন থেকে আমাদের টেনে ধরল। গিন্নির চাবি বাঁধা আঁচলটা মাটিতে লুটোচ্ছিল। দেখলাম চাবির গোছা দরজার ফাঁকে আটকে গেছে। মুহূর্তের জন্য মনে হলো হাজার রক্ষে নেই, স্বয়ং জম পেছন থেকে টেনে ধরেছে। কুকুরের লেজ কাটার উদাহরণটা তখন জানা ছিল না। তাছাড়া গিন্নি সে অবস্থাতেও বস্ত্র বর্জন করতে রাজি হলেন না। তাই আর কি, ফিরে গেলাম। বাড়িটা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়া রোগীর মতো, হাড় পাজরা তার খসে খসে পড়ছে। ভূমিকম্পের বেগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এখনই সব ওলট পালট হয়ে যাবে। মহাপ্রলয়ের আর হয়তো দেরি নেই। চাবিটা দরজার চৌকাঠের ফাঁকে এমনভাবে আটকে গিয়েছিল যে ছাড়ানো খুব কঠিন। তার উপর গিন্নি একটা হাত চেপে ধরে আছেন। মাথার উপর একটা চাপড়া প্লাস্টার খসে পড়ল, তবু আঁচল ধরে টানাটানি করতে লাগলাম। তারপরেই দরজার খিলান ভেঙে হাতে এসে পড়ল। হাতটা ভাগ্যক্রমে ভাঙল না, শুধু থেতলে গেল। তখন আঁচল ধরে প্রাণপণে এক টান মারলাম, আঁচলের খুঁটি ছিঁড়ে গেল। চাবিটা দরজার ফাঁকেই আটকে রইল। আবার সিঁড়ি দিয়ে নামার জন্য ছুটলাম, কিন্তু নামা আর হলো না। ঠিক সিঁড়িতে পা বাড়িয়েছি এমন সময় সেই হাজার জাতা ঘোরানোর শব্দের ভেতর থেকে কে যেন প্রচণ্ড স্বরে বলে উঠল, ওদিকে যাসনি। এই পর্যন্ত বলে বড়দা থামল, তার হাত দুটো আগুনের দিকে প্রসারিত করে দিল। দেখলাম তার রোমশ বাহুর চুলগুলো খাড়া হয়ে উঠেছে। বড়দা আবার বলতে শুরু করলো, মতিভ্রম বলতে হলে বলো, কিন্তু সেটা আজও আমার কানে বাজে, মেঘের মতো আওয়াজ, ওদিকে যাসনি। কে এ কথা বলল জানি না, তখন খোঁজার সময়ও ছিল না। তবে এই হুকুম অমান্য করা যে ঠিক হবে না সেটা বুঝতে পারলাম। কিন্তু যাবোটা কোন দিকে? এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত। চারদিকের দেয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ছাদটা এই ধসে পড়ছে বলে মনে হচ্ছে। সিঁড়ির ছাদ হা হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে। আমাদের দোতলার ঘরগুলোর মাঝখানে একটা ছোট চৌকো খোলা ছাদ আছে, সেদিকে গিন্নিকে টেনে নিয়ে চললাম। গিন্নির হাঁটু ততক্ষণের জবাব দিয়েছে, তাকে একরকম বগলে করেই ছুটলাম। ভাবলাম যদি বাঁচতে হয় তবে ওই খোলা ছাদটাই একমাত্র ভরসা। খোলা জায়গায় পৌঁছাতে একটা বিরাট হাসির শব্দ কানে এসে ঢুকল। এটা এতক্ষণ শুনিনি। ঠিক যেন একটা পাগলা দৈত্য হা হা করে হাসছে আর শহরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। চেয়ে দেখলাম আকাশ সুরকির লাল ধুলোয় ছেয়ে গেছে, আর তারই ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো ঘাড় মুচড়ে ভেঙে ভেঙে পড়ছে। বলতে অনেক সময় লাগে, কিন্তু ব্যাপারটা ছিল মাত্র 2.5 মিনিটের। তখন বোধহয় 1.5 মিনিট কেটেছে। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি, গিন্নি আমার হাঁটু দুটো জড়িয়ে ধরে বসে পড়েছেন। চারদিকে এই প্রলয়ঙ্কর ব্যাপার চলছে। এই সময় ভূমিকম্পের বেগ বেশ একটু কমে এলো, মনে হলো বুঝি থেমে আসছে, কিন্তু সে সেকেন্ড 10 জন্য। তারপর যা শুরু হলো তার বর্ণনা বোধ হয় হোমার কিংবা বাল্মীকিও দিতে পারতেন না। তুফানের মাঝখানে ডিঙ্গির মতো পৃথিবী দুলতে লাগলো। এতক্ষণ চারদিকের দৃশ্য ঘোলাটেভাবে দেখতে পাচ্ছিলাম, এখন একটা গাঢ় লাল ধোঁয়ায় সব ঢেকে গেল। কেবল চারপাশ থেকে সেই পৈশাচিক হাসি আর বাড়িঘর ভেঙে পড়ার হুড়মুড় শব্দ শুনতে পেলাম। আমাদের বাড়িটা আমার চারপাশে ভেঙে ভেঙে পড়ছে বুঝতে পারলাম, কিন্তু চোখে দেখতে পেলাম না। প্রতি মুহূর্তে অপেক্ষা করতে লাগলাম এইবার ছাদ ফাঁকা হয়ে আমাদের গ্রাস করে নেবে, নয়তো পাশের একটা দেয়াল মাথার উপর ভেঙে পড়বে। মৃত্যুকে আজ তোমরা সবাই মুখোমুখি দেখেছ, কিন্তু আমার মতো সজ্ঞানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা বোধহয় কেউ করনি। মৃত্যু দেবতার করাল মুখের দিকে আমি এক দৃষ্টে চেয়ে দেখেছি, কিন্তু তবু আমার চোখের পলক পড়েনি।
আজ সর্বস্ব হারানোর দিনে এটুকুই আমার লাভ। যাই হোক, পৃথিবীতে সব জিনিসেরই যখন একটা শেষ আছে, তখন প্রাকৃতিক নিয়মে ভূমিকম্প শেষ হতে বাধ্য। 2.5 মিনিটের প্রলয় মাতনের মতো ভূমিকম্প থামল। ধুলোর অন্ধকার যখন একটু পরিষ্কার হলো, তখন দেখলাম বাড়ির চিহ্ন মাত্র নেই। শুধু একটা থামের মাথায় 1 হাত চৌকস জায়গার উপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি, যেন স্তম্ভের মাথায় পাথরের 2টি পুতুল। ব্যাপারটা বুঝেছ? পুরো বাড়ির মধ্যে শুধু ওই থামটাই দাঁড়িয়ে আছে, আর বাকি সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি নিচে নামতাম তাহলে আর বেরোতে পারতাম না। যাতা কলে ইঁদুরের মতো চাপা পড়ে থাকতাম। বড়দা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর কিছুটা নিজের মনে বলল, কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করে দিল? আমি শুধু তাই ভাবছি। আমাদের পরমায়ু ছিল তাই বেঁচে গেলাম, এটা সত্যি। কিন্তু ওদিকে যাসনি বলে মানুষের গলায় হুঙ্কারটা দিয়ে উঠল কে? এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বরদা সিরিজের গল্প মরণদোল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। আমি আশফাকুর রহমান, সাইনিং অফ ফ্রম ফ্লোরেস্ট FM বাংলা। দেখা হবে অন্য আরেকদিন।